দেখুন, বহুবার যে অভিযোগ উঠেছে যে সরকারি হাসপাতালের পরিকাঠামো, সরকারি হাসপাতালের পরিষেবা তলানিতে এসে ঠেকেছে, চিকিৎসা ব্যবস্থার একাধিক সরঞ্জাম মেলে না, রোগী হয়রানির অভিযোগ, একেবারে ভুরি ভুরি অভিযোগ যখন সরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠে, তখন বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন, আচমকা পরিদর্শন করেন। কিন্তু এতে গেলে সরকারি হাসপাতালের একাধিক পরিকাঠামো বা বিস্তর ভুরি ভুরি অভিযোগের কথা। কিন্তু যদি সেই অভিযোগ এবার কেন্দ্রীয় কোনো হাসপাতালের বিরুদ্ধে ওঠে, সেই কেন্দ্রীয় হাসপাতালের দুর্নীতি, যেখানে একাধিক দুর্নীতির গন্ধ এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে কি বলতে হবে? আর আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করবো। আজকে জিরো আওয়ারে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে, শর্মিষ্ঠার সঙ্গে আমি তিথি রয়েছে। দেখো, আসানসোলের কেল্লা হাসপাতালের কথা বলবো, কিন্তু কেল্লায় পেল্লা পেল্লা দুর্নীতি হচ্ছে। কি দুর্নীতি? যন্ত্র নেই, অনুমানেই চলছে চিকিৎসা। কোন কোন যন্ত্র নেই? আপনার ব্লাড প্রেশার কত আন্দাজে লিখে দিচ্ছেন চিকিৎসক। আপনার সুগার কে মাপবে? যান গিয়ে আপনি সুগার মাপার যন্ত্রটা কিনে আনুন। এইভাবেই চলতে হচ্ছে রোগীর পরিবারকে। অসহায় পরিবারগুলো হাসপাতালে যাচ্ছে, তাদেরকে মোটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওষুধ কিনতে হচ্ছে, কিন্তু সেই ওষুধ যার জন্য কেনা হচ্ছে, অর্থাৎ যে রোগীর জন্য কেনা হচ্ছে, তার কাছ অব্দি পৌঁছচ্ছে না, এমনটাও অভিযোগ। আর এই অভিযোগে জর্জরিত একটা হাসপাতাল, আসানসোলের কেল্লা হাসপাতাল। দেখো শর্মিষ্ঠা, পরিচালন বা পরিচালিত যার দ্বারাই হোক না কেন, যে মানুষগুলো কাজ করছে, আজকে যিনি ডাক্তার তিনি দায়বদ্ধতার কাজের জন্য, আজকে যিনি নার্স তিনি দায়বদ্ধতার কাজের জন্য, যিনি স্বাস্থ্যকর্মীর কাজ করছেন, মাস অন্তে পারিশ্রমিক পাচ্ছেন, তিনি কেন তার কাজটা ঠিক করে করবেন না? কেন একটা হাসপাতালে এই যন্ত্রপাতি থাকবে না? এরকম একাধিক প্রশ্ন তুলে দিল এই কেল্লা হাসপাতাল। একদমই তাই তিথি, কারণ দেখো, রান্না করতে গেলে যেরকম রান্নার উপকরণ, সরঞ্জাম, মশলাপাতি, সবজির প্রয়োজন হয়, তখন হাসপাতালেও যা যা উপকরণ সামগ্রী প্রয়োজন সেগুলো তো থাকতে হবে। রোগী স্বার্থের বিষয়। সব থেকে বড় কথা, একটা অভিযোগ আমরা পেয়েছি যে রোগী মৃত্যুর পর নাকি ইনজেকশন কিনতে বলা হচ্ছে। কি করে সম্ভব এটা? মানে এটা তো ভাবার বাইরে, দুঃস্বপ্নে তো আপনি ভাবতে পারেন। তাহলে এক্ষেত্রে কোন দুর্নীতির মায়া জাল যেটা বিস্তার করছে? কেন এমনটা হচ্ছে? হবেই বা কেন, যেখানে রোগীর স্বার্থ জনস্বার্থের সঙ্গে গোটা বিষয়টা জড়িত? এক্ষেত্রে কি সত্যি কার দায় বা কার স্বার্থ জড়িত রয়েছে, প্রশ্ন তো মানুষ তুলবেই। শর্মিষ্ঠা, শুধুমাত্র রোগী মৃত্যুর পরে ইনজেকশন কিনতে বলা নয়, চক্ষু ছানা বড়া করা, চরক গাছ হয়ে যাবে চক্ষু, এমন অভিযোগ রয়েছে। কি অভিযোগ? একটা মেডিকেল শপ, সেখানে যাচ্ছেন রোগী, যেখানে ব্র্যান্ডেড ওষুধ কম টাকায় পাওয়া যায়, সেখানে লোকাল ব্র্যান্ডের একটা ওষুধ তার থেকেও চড়া দামে প্রেসক্রাইব করে দিচ্ছে ডাক্তার। তাহলে সেই কমিশন কার পকেটে যাচ্ছে? এই যে রোগী প্রেসার মেশিন কিনে আনছে, সুগার মেশিন কিনে আনছে, সেখানে তো আমরা বাড়িতে বসেই সুগার কিট দিয়ে সেই টেস্ট করতে পারি, তাই আমি হাসপাতাল অবধি কেন যাব? যদি তা আবার রোগীর পরিবারকেই করে কুলিয়ে নিতে হয়, তাহলে তো ঘরে ঘরে ডাক্তার হয়ে যেত। সেটা কি আছে? নেই। তাহলে হাসপাতাল যাওয়া যে কারণে, তার উপর কেন্দ্রীয় সরকারি হাসপাতাল, আবারও বলছি, হাসপাতাল কেন্দ্র রাজ্য সরকার দ্বারা পরিচালিত হতেই পারে, হওয়া স্বাভাবিক, কিন্তু যারা হাসপাতালের দায়িত্ব কাঁধে তুলে নিলেন, চিকিৎসা করছেন, স্বাস্থ্যকর্মীর ভূমিকায় রয়েছেন, তারা কি করছেন? এই এত এত মোটা মোটা টাকার ওষুধ যে রোগীর পরিবার কিনে আনছে, তাই নিয়েই বা কি করছেন তারা? আর এখান থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি তৃণাঞ্জন। একদম গ্রাউন্ড জিরো থেকে যে ছবি তুমি দেখলে, অর্থাৎ কেল্লা হাসপাতালে পেল্লাই পেল্লাই দুর্নীতির ছবি। দেখো, যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে ভয়ঙ্কর ছবি। তার কারণ হচ্ছে এই যে হাসপাতাল, এটা হচ্ছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড কয়লা খনির কাল্লা সেন্ট্রাল হাসপাতাল, অর্থাৎ প্রায় 90-95টা কোলিয়ারির শ্রমিক এবং অফিসাররা এখানে চিকিৎসা করান। এবং সবচেয়ে বড় হাসপাতাল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের যত খনি আছে তার মধ্যে। এবং এখানে ঢুকতে গেলে পরে প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে, অর্থাৎ সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তারা কোনো মতেই ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, এবং এমনও হয়েছে বিগত দিনে যে তারা জানতে পেরে ক্যামেরা কেড়ে নিয়েছে। কিন্তু আমরা আজকে সেই ছবি দেখাচ্ছি এবং সরাসরি ভেতরে ঢুকেছিলাম, এবং অভিযোগগুলো ভয়ঙ্কর। শর্মিষ্ঠা, প্রথমত বেডে শুয়ে আছেন যিনি এক রোগী, তিনি বলছেন 4 দিন ধরে তার সুগার টেস্ট হয়নি। কেন? সুগারের মেশিন নেই। তার বাড়ির লোক সুগারের মেশিন কিনে এনে দেওয়ার পরে তার সুগার টেস্ট হয়েছে। যে মারা গেছে তার বাড়ির লোকের বক্তব্য হচ্ছে তাকেও সুগারের মেশিন কিনে আনতে হয়েছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এখানে যে ওষুধগুলো দেওয়া হয়, একটা প্রেসার সুগারের জন্য প্রায় 20-22 হাজার টাকার ওষুধ, সেই ওষুধ আবার দোকানে ফেরত দিয়ে দেওয়া হয়। অর্থাৎ খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে যে 20,000 টাকার ওষুধ যদি হয়,
সেখানে 5 থেকে 6 হাজার টাকার ওষুধের স্ট্রিপগুলো খুলে একটা একটা ওষুধ খাইয়ে দেওয়া হয় অথবা ফেলে দেওয়া হয়। এরপর যখন দোকানে সেগুলো ফেরত করতে যায় সেই একই দোকান, এবং সেই দোকান প্রেসক্রাইব করে ডাক্তার, এবং সেই দোকানে ফেরত করতে যায় তখন তারা বলে যে ওষুধগুলো পুরো সিল আছে, পাতা আছে, সেগুলো ফেরত নেবো, বাকিগুলো আপনি ডাস্টবিনে ফেলে দিন। ডাস্টবিনে ফেলা মানুষের পক্ষে সম্ভব হয় না, পরবর্তীকালে সেই ওষুধগুলোর একটা হিসেব হয়ে যায়। এবং তার থেকে ভয়ঙ্কর বিষয় যেটা আমরা অডিওতে শোনাতে পারি সেটা হচ্ছে যে মরে যাওয়ার পরেও বলছে এই ইনজেকশনটা এনে দিতে হবে। এই যে যার যে রোগীর মৃত্যু হয়েছে, মারাত্মক তার অভিযোগ। ক্ষেত্রে এখানেই তোমায় একটু বিরত করছি, অবশ্যই সবার আগে সেই সমস্ত মানুষগুলোর কথা শোনাবো, সেই সমস্ত রোগীর পরিবারের কথা শোনাবো যারা বলছেন এই দুর্বিষহ অবস্থার যারা শিকার, তাদের অভিযোগ শুনবো তাদের মুখ থেকে। বলছি এই মেশিনটা কেনার পরে টেস্ট হয়েছে, মানে এদের কাছে কোনো মেশিন নেই হসপিটালের কাছে, আর এই এত ওষুধ এগুলো যতবার আসে ডাক্তার ততবার ওষুধ লিখে দিচ্ছে। এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওরকম করে আনা হচ্ছে। তো এই এত ওষুধ ইঞ্জেকশন যে এনেছেন এগুলো দেওয়া হয়নি। ওই হার্টের পেশেন্টকে বেড়ে গেছে তো কমাইলে কই, ওষুধও খেতে পারছে না, খেতে পারছে না, ঘেমে যাচ্ছে ওষুধ খেতে খেতে, বলছে এত ওষুধ খাবো না। হ্যাঁ, অবস্থা এখানে ভালো নেই সেটা সেরকম। আমরা প্রায় যাচ্ছি, সিস্টারকে যেয়ে বলছি, সিস্টারে কোনো ই করছে না। সুগার চেক করতে বললাম, সুগারও বলছে মেশিন নেই। প্রেশার চেক করতে বললাম, প্রেশারও বলছে মেশিন নেই, কিছু নেই, তোমরা নিয়ে আসো কিনে আমরা তারপর চেক করবো, ওরকম বললো সিস্টারগুলো। তা একবার ছাড়া 3-4 বার যাওয়া হচ্ছে, তাও আসছে না। সে বাড়ির লোককে ডেকে এসে নিয়ে বলা হচ্ছে, তারপর বাড়ির লোক এসে বলছে, তারপর ওরাই করছে। পেশেন্ট কি মারা গেছে? হ্যাঁ, পেশেন্ট মারা গেছে। আর সিস্টার সে মোবাইলে কথা বলছে, তো বলছে 2-3 বার গেলাম, তারপরে এলো সিস্টার, দেখলো, বলছে হ্যাঁ সুগার হাই হয়ে গেছে। তারপরে ইন্স্যুরেন্সটা দিল, এইগুলো সেই সময় দিলে হবে? ডাক্তারবাবু বলছে যে আমার ইন্স্যুরেন্স লেখা আছে কিন্তু দিচ্ছে না, কী কারণে? তখন আমি বললাম যে আপনি যে ইন্স্যুরেন্সটা লিখেছেন, তো ইন্স্যুরেন্স দেওয়ার জন্যে কোনো কিন্তু সুগারের মাপার মেশিন নাই। তো যখন বলি সুগারটা যদি ওরা আবার নার্সের কাছে গেলাম, বলছে আমাদের কাছে যদি সুগার মেশিন যদি মাপার না জিনিস থাকে তাহলে আমরা কি করে ইন্স্যুরেন্সটা দিব। তত ঘড়ি আমরা নিগা থেকে একটা মানে সুগারের মেশিন কিনে নিয়ে আসি, এবং যে সমস্ত নার্স সিস্টার ছিল তারা পর্যন্ত ওই মেশিনটা ফিটিং করতেও জানে না। আমরা প্রায় খোলাখুলি করে আমরা বললাম কিছুই এরা জানে না, এরকম মানে বোকার মতন এরা পাস করে বসে আছে। তারপর আমরা নিজেরা সেটিং করে তারপরে আমরা ওইটা যখন মাপি তখন 554 সুগার হয়। ডাক্তারের কাছে আসি, ডাক্তারের কাছে এসে পরে আবার ইন্স্যুরেন্স লেখে, সেই ইন্স্যুরেন্সটা আমরাই যেয়ে পরে আবার দিই। মানে আর হ্যাঁ, আর ডাক্তারবাবুকে বললাম যে আপনি ডিসচার্জ করুন, নাহলে কোথাও রেফার করুন, কিন্তু উনি কিছুই করলেন না। বলছে না আমার উপায় নাই, আপনি সিওমকে যেয়ে কমপ্লেন করুন। আমি তত ঘড়ি সিওমের অফিসে যাই, সিওমের অফিস বন্ধ, কি চোখের একজন ডাক্তার উনি বলছেন ওপিডিতে আছে। ফির আমি ওপিডিতে যাই, সিওমের দেখা না, উনি বললেন কি এখনই বাইরে চলে গেল উনি। তাহলে আমরা কার কাছে যেয়ে কমপ্লেন করবো আর কি করবো, কোনো সিস্টেম খুঁজে পেলাম না। এই যে সিস্টেম খুঁজে পাচ্ছেন না রোগীর পরিবার, রোগীরা, এরপর দেখায় সিএনএর স্টিং অপারেশনে ঠিক কি কি ছবি বা কি কি কথোপকথন যার প্রকাশ্যে এসেছে, দেখুন। প্যাকেটগুলো ভালো আছে, ওগুলো ঘুরে নিয়ে দিদি এই এতগুলো ওষুধ লেগেছে? হ্যাঁ হ্যাঁ। আর প্রেসারের মেশিন আপনারা কিনেছিলেন? কোন মেশিনটা একটু দেখান তো। আপনি দেখান না মেশিনটা। দেখা দেওয়া মেশিন দেখো, ওনাকে দাও। মেশিন দে। বলছি এই মেশিনটা কেনার পরে টেস্ট হয়েছে, মানে এদের কাছে কোনো মেশিন নেই হসপিটালের কাছে, আর এই এত ওষুধ এগুলো যতবার আসে ডাক্তার ততবার ওষুধ লিখে দিচ্ছে। এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওরকম করে আনা হচ্ছে। তো এই এত ওষুধ ইঞ্জেকশন যে এনেছেন এগুলো দেওয়া হয়নি। দেবো, ওই হার্টের পেশেন্টকে বেড়ে গেছে তো কমাইলে কই, ওষুধও খেতে পারছে না, এগুলো নিতে পারছে না, ঘেমে যাচ্ছে ওষুধ খেতে খেতে, বলছে এত ওষুধ খাবো না। এই যে ছবি সামনে আসছে ভয়ানক, রোগীর পরিবারের লোকজনরাই তারা বলছে যে চড়া দামে এই ওষুধগুলো ডাক্তার লিখে দিচ্ছেন, সেগুলো বাজার থেকে কিনে আনতে হচ্ছে, দোকান থেকে কিনে আনতে হচ্ছে। তারপর কি হচ্ছে দেখুন, বুড়ি কারি ওষুধ নিয়ে রোগীর পরিবার বসে রয়েছে।
কেন? কারণ সেই রোগীকে সেই ওষুধটা নাকি দেওয়াই হচ্ছে না। আমি যাবো তিথি, চলো আমরা যাই আরো একবার। আমাদের প্রতিনিধি তৃণাঞ্জন রয়েছেন। তৃণাঞ্জন, আমরা স্টিং অপারেশন বলো বা যে ছবি অভিযোগটা সামনে আসে দেখলাম, বাইরে থেকে চড়া দামে ওষুধগুলো কিনে আনতে বলা হচ্ছে, সেই ওষুধগুলো আবার দেওয়াও হচ্ছে না, কিন্তু কেন? যা রোগী স্বার্থে সম্পূর্ণ পরিপন্থী হিসেবে কাজ করছে, কার স্বার্থ জড়িত রয়েছে তৃণাঞ্জন? দেখো, তোমাকে আবারও বলি, এই যে টাকা পয়সা খরচা, অর্থাৎ ওষুধ কেনা বা ওষুধ নিয়ে আসা, এই সম্পূর্ণ টাকা পয়সা কিন্তু যারা কলিয়ারিতে কাজ করে তারা পেয়ে যান, অর্থাৎ কেন্দ্র সরকারের টাকা। এবং সেই টাকাটা কিভাবে লুট হচ্ছে তোমাকে একটু বলি। যেমন উদাহরণ দিই, 20,000 টাকার ওষুধ, সেই 20,000 টাকার ওষুধে বিভিন্ন রকমের ব্র্যান্ডের ওষুধ রয়েছে এবং এক দুটো ব্র্যান্ড, তিনটে ব্র্যান্ডের থেকে এক দুটো করে ওষুধ বের করে নিয়ে রোগীকে খাওয়ানো হলো অথবা সরিয়ে দেওয়া হলো। এরপরে বলা হচ্ছে এই বাকি ওষুধগুলো লাগবে না, ফেরত দিন। যখন সেই একই দোকান যেখান থেকে ওষুধটা কেনা হয়েছিল সেই দোকানে ফেরত নিতে যাচ্ছে, তখন বলছে যেগুলোর স্ট্রিপটা খুলে গেছে, অর্থাৎ পুরো পাতা নেই, সেগুলো তো রিটার্ন হবে না, যেগুলো পুরো আছে সেগুলো রিটার্ন করে দিন। খুব বেশি দেখা যাচ্ছে 50% রিটার্ন হয়ে যাচ্ছে। বাকি ওষুধগুলো বলছে যেগুলো আর কি করবেন আপনি, এগুলো গিয়ে ডাস্টবিনে ফেলে দিন। কিন্তু ডাস্টবিনে তো এই 4 দিনের ওষুধ ফেলা যায় না। ফলে সেই ব্যক্তি তখন কি করছে, কোনো ওষুধের দোকানে বলছে দাদা একটু নিয়ে নিন কম পয়সায়, যদি কেটে কুটে বিক্রি করতে পারেন, অথবা তাদেরকেই বলছে যে দোকান থেকে ওষুধ কেনা হয়েছিল, তখন তারা বলছে ঠিক আছে এই বিলটা আপনি করে দিন, যেটা রিটার্ন হয়েছে বাকিটা আমরা দেখে নিচ্ছি, আপনাকে পরে জানাবো। অর্থাৎ এইখানে ডাক্তারের সঙ্গে দোকানদারের একটা অসৎ যোগের কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। তার সঙ্গে তোমাকে বলি যে কেন্দ্র সরকারের এত বড় একটা হাসপাতাল, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সেন্ট্রাল হাসপাতাল ওই জন্য বলা হয়, 90 থেকে 99টা কলিয়ারির কর্মীরা এখানে ট্রিটমেন্ট করান এবং প্রত্যেকের ক্ষেত্রে টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার। তৃণাঞ্জন, কলিয়ারির শ্রমিকরা বা কলিয়ারিতে যারা কাজ করছেন তারা যেমন ট্রিটমেন্টের পিছু টাকা পেয়ে যাচ্ছেন, তেমন যে ডাক্তার সেখানে কাজ করছেন, যে স্বাস্থ্যকর্মী সেখানে কাজ করছেন, তারাও তো তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক পেয়ে যাচ্ছেন। আর এই অসাধু চক্রের সঙ্গে যদি ডাক্তাররা জড়িয়ে থাকেও, এটা দেখভাল করার দায়িত্ব কার তৃণাঞ্জন? এটা একটা সব থেকে বড় প্রশ্ন, যে এদের মাথার উপরে কে আছে, কারা দেখভাল করবে, তাদের নজর কি মানে বিন্দু মাত্র নেই এ বিষয়ে? দেখো, এই বিষয়টা নিয়ে আমরা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বিভিন্ন উঁচু আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং যে হাসপাতালে ঘটনা ঘটেছে সেখানে যখন গেছিলাম, সেখানে নার্সরা, আমাদের ক্যামেরাতে রেকর্ড নেই, নার্সরা বলছেন যে আসুক সিওমো অথবা সুপার, তারপরেই বলা যাবে। এবং সিওমো অথবা সুপার তখনও পর্যন্ত কিন্তু ঢোকেননি। এবং সবচেয়ে বড় বিষয় তোমায় বলি, এই হাসপাতালে কিন্তু ক্যামেরা, মোবাইল ঢোকা বন্ধ আছে, অর্থাৎ করতে পারে না, লেখা কোথাও নেই। কিন্তু সিআইএসএফ এর এত প্রেসার আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের, যে তারা বিগত দিনে কিন্তু ক্যামেরাও কেড়ে নিয়েছিল। অর্থাৎ আমরা খুব গোপনভাবে বিষয়টা করে বেরিয়ে এসেছি। এবং তোমাকে বলি যে এর পিছনে বিশাল অসাধু চক্র কাজ করে এবং ভবিষ্যতে যে যারা এই খবর করছে বা যারা ভেতরে গিয়ে ছবি তুলছে তাদের ওপর কিছু হবে না এমনও কোনো গ্যারান্টি নেই, কিন্তু কারণ বিগত দিনে হয়েছে। তৃণাঞ্জন, সেক্ষেত্রে সাধারণের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকেও এই কাজটা করতে হচ্ছে, কারণ তারা কড়া নজরদারি রাখছে, কিন্তু তারা এই অসাধু চক্রের উপর কড়া নজরদারি রাখছে না কেন? এতগুলো সাধারণ মানুষ, না হয় তারা কলিয়ারি শ্রমিক, না হয় তারা পেয়ে গেলেন পরবর্তীতে টাকা, কিন্তু প্রাণের দামটা কে চোকাবে? দেখো, বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ একটা অসাধু চক্রের খেলা চলছে। সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, যারা ইনসুলিনটা ঠিক করে বলতে পারে না, ইনসুলিন বলে, সেই সব মানুষকে কিন্তু বোকা বানিয়ে দেওয়া হচ্ছে। এবং কিছু একটা চক্র এখানে রয়েছে, যে চক্রটা নিয়ত প্রতিদিন এই কাজটা করে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট এখানে আসে। সেখানে ডাক্তার, তিনি প্রেসক্রিপশন দিচ্ছেন, সেইটা চলে যাচ্ছে দোকানদারের কাছে, সেই দোকানদার ওষুধ দিচ্ছেন, সেটা চলে আসছে আবার এখানে। এবং এখানে এসে অদ্ভুত একটা জিনিস শুনতে পাওয়া যাচ্ছে যে সুগারটাও নিজেদের মাপতে হচ্ছে, ইনসুলিনটাও নিজেদের দিতে হচ্ছে, এবং মরার পরে বলছে ইনজেকশনটা কিনে আনুন। এবং যখন সেই নার্স বা সিস্টারদের সঙ্গে কথা বলা হচ্ছে, তখন তারা বলছে যে গতকাল মারা গেছে, সেটা তো আমি জানি না, আজ সকালে এসে ইনজেকশনটা দেওয়ার কথা, এসে দেখলাম মারা গেছে, অর্থাৎ ইনজেকশনটা কিন্তু কিনতেই হবে। এবং তখন আবার বলা হচ্ছে যে না, গতকাল রাতে ইনজেকশন দেওয়া হয়েছিল, অন্য কোনো পেশেন্টের থেকে নিয়ে আসা হয়েছিল, এখন কিনে এনে দিন, সেই পেশেন্টকে ফেরত দিতে হবে, অর্থাৎ কিনতেই হবে, এমন একটা বিষয়। এবং দুজন ডাক্তারের নাম সেই দোকানদার নিজে মুখ ফসকে বলে ফেলছেন যে তাদের চেম্বারে গেলে আপনি তো অবাক হয়ে যাবেন, আউটডোরে গেলে।
এবং সেই দোকানদার নিজে বলছে যে ব্র্যান্ডেড ওষুধ যেটার দাম 500 টাকা সেই ওষুধটা নেওয়া হচ্ছে না, সেই ওষুধেরই লোকালটা চাওয়া হচ্ছে যার একদমই দাম তৃণাঞ্জন, 700 অর্থাৎ ওষুধ কিনতে জোর দেওয়া হচ্ছে, সেই ওষুধ কিনেও আনছে কোনো রকমে একটু জোগাড় জাতি করে, কিন্তু সেই ওষুধ আবার রোগীর কাছে যাচ্ছেও না। কেন্দ্রীয় হাসপাতাল কলিয়ারির যারা শ্রমিক রয়েছেন, কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের চিকিৎসা হয় সেখানে। হ্যাঁ, তারা চিকিৎসার পর কাগজপত্র জমা দিলে টাকা হয়তো পেয়ে যান, কিন্তু প্রাণের দামটা কে চোকাবে, কোন স্কিম কোন প্রকল্প চোকাবে, এই নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। আপনার মনেও রয়েছে, আমার মনেও রয়েছে। কিন্তু একটি ছবি আপনাদেরকে দেখাবো যেখানে রীতিমতো রোগীদের কথোপকথন বা এই যে রোগী মৃত্যুর পরও ইনজেকশন দেওয়া হচ্ছে, একটা ছবি আপনাদের দেখাই। সিএনএ স্টিং অপারেশনে দেখুন কি ধরা পড়লো। शुगर नहीं ना पाए क्लाइंट का मेरे प्रेशर चेक हुआ 4 दिन से हम ऐसे बैठे हैं, प्रेशर नहीं प्रेशर नहीं शुगर नहीं ना पाए, इंसुलिन नहीं दिया जब कल प्रेशर कल लाए खरीद के तब मेरा शुगर चेक हुआ। বলছে এই ইনজেকশনটা এখান থেকে দেওয়া হয়েছে, এই ইনজেকশনটা কিনে এনে দিতে বলছে। পেশেন্ট মারা গেছে, তবু ওরা বলছে যে আমাকে একটা ইনজেকশন কিনে এনে দিতে হবে। এই ইনজেকশনটা এই তো ইনজেকশনটা দেখো, এটা আপনারা ইউজ করেছেন তো, দিয়েছে মানে এখান থেকে দিয়েছেন তো? দিয়েছে, আমার বলছে ওই ঠিক ইনজেকশনটা আছে। কিনে এনে দাও। তো মরেই তো গেছে, তার ইনজেকশনটা কিনে এনে কেন দেবো? কখন বলছে আনতে? এক্ষুনি তো, এই তো বলছে তো দিদি বলছে। সুগারের মেশিন থাকে না এখানে? प्रेशर नापता है दीदी लोग आता तब शुगर का मशीन बोला नहीं है खराब हो गया। একবার দিনের বেলা ডাক্তারবাবু আসে তখন প্রেশার মাপে, আর पहले रहा 3 बार नापता रहा शुगर, हाँ। 3 बार इंसुलिन देता था, खत्म लेता था। अभी कोई माई बाप नहीं है, बोलिए ले जाके तब जाकर इंसुलिन देगा नहीं तो नहीं देगा। अपना सामान चार्ज पर আসানসোলের কেল্লা হাসপাতাল এবং সেখানে পেল্লাই দুর্নীতি তো রয়েছে, ছেড়েই দিন। চিকিৎসা, ট্রিটমেন্ট যা কিছু হচ্ছে তা একদম নামকা ওয়াস্তে, রোগীর তাতে কতটা সুরাহ হচ্ছে জানা নেই, কিন্তু এর পরেও শর্মিষ্ঠা এই মানুষগুলো মরে গিয়েছে, পরিবারের মানুষ হারিয়েছেন তারা, তারপরও বলছে যে ইনজেকশন দেওয়া তুমি হয়েছে শুনলে সেটা নাকি কিনে দিতে হবে। বলছে, মানে আমার এখানে দাঁড়িয়ে না মানে গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু যাদের সাথে এটা ঘটছে মানে রোগী বা যারা এই মুহূর্তে খবর দেখছেন তারা সত্যি ভাবছেন যে আমরা হাসপাতালে যাচ্ছি, পেশেন্টের ডেথ হয়ে যাওয়ার পর কি করে সম্ভব একটা ইনজেকশন কিনে আনার কথা বলে। কে বলবে? ইনজেকশন তো নিশ্চয়ই তুমি আমি লিখে দেবো না, ডক্টরসরা লিখবেন, নার্সরা সেগুলোকে দেখভাল করবেন বা নার্সরা সেটা ইনজেক্ট করবেন। কিন্তু যে পেশেন্টের মৃত্যু অলরেডি হয়ে গেছে, পাশের যারা রোগীরা রয়েছেন তারা অন্তত বলছেন যে স্টিং অপারেশনে ধরা পড়ছে, তাহলে কার জন্য সেই ইনজেকশন আসছে? অত্যন্ত বড় প্রশ্ন। আমরা আবারও একটু যাওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি আরও একবার দেখুন, এটা হচ্ছে স্টিং অপারেশনের সেই ছবি। कल प्रेशर कल लाए खरीद के तब मेरा शुगर चेक हुआ। বলছে এই ইনজেকশনটা এখান থেকে দেওয়া হয়েছে, এই ইনজেকশনটা কিনে এনে দিতে বলছে। পেশেন্ট মারা গেছে, তবু ওরা চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর বিশ্বাস, আসানসোলের কেল্লা হাসপাতাল কেন্দ্রীয় সরকারি হাসপাতাল, কোরিয়ারির শ্রমিকদের ট্রিটমেন্ট হয় সেখানে, এবং সেখানে ডাক্তারদের কাছে না আছে সুগার প্রেশার মাপার যন্ত্র, ভুরি ভুরি টাকার ওষুধ কেনানো হচ্ছে, ভুল বুঝিয়ে মৃত্যুর পরও ইনজেকশন কিনে দিতে বলা হচ্ছে। এটা খুবই উদ্বেগের, মানে কেন্দ্রীয় হাসপাতাল, সেখানে হাসপাতাল না চলে প্রেশার মাপার যন্ত্র নেই, বাকি কিছু আসবাব নেই। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, বেদনার ঘটনা। কেন্দ্রীয় হাসপাতাল যদি তৈরি না করতে পারে তাহলে আর বিকশিত ভারতের কথা বলে লাভটা কি? আর সাধারণ মানুষের ওখানে চিকিৎসা হয়, সেই সাধারণ মানুষ চিকিৎসা না পেলে কি লাভটা? তাহলে ওই হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক, কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক যে আমরা পাচ্ছি না, আমরা অপারগ, যে আমাদের ডক্টর বিশ্বাস, আরেকটা প্রশ্ন করব, আপনি একজন চিকিৎসক, একজন চিকিৎসকের দায়িত্ব কি এতটুকুই? চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স হিসেবে যারা কাজ করছেন তাদের দায়িত্ব নিয়ে কি বলবেন ডক্টর বিশ্বাস? শোনা যাচ্ছে ডক্টর বিশ্বাস? হ্যালো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, আমরা পরবর্তীতে অবশ্যই এই বিষয়টা নিয়েও আলোচনা একবার আমাদের সঙ্গে অবশ্যই তৃণাঞ্জন রয়েছেন, আমি একটু তৃণাঞ্জনের কাছে আরেকবার যাওয়ার চেষ্টা করবো। তৃণাঞ্জন, অত্যন্ত একটা উদ্বেগের বিষয়, কারণ সত্যি তো যারা লিখে দিচ্ছেন এই হাসপাতালে যে ইনজেকশনটা প্রয়োজন, কিন্তু যা আমরা দেখছি স্টিং অপারেশনে তুমি তুলে ধরছো যে পেশেন্টের অলরেডি মৃত্যু হয়ে গেছে, তারপরও কিভাবে একজন চিকিৎসক সেই ইনজেকশন লিখে দেওয়ার কথা ভাবেন? কোন চক্র, মানে কিভাবে এত বড় একটা ঘটনা কাজ করছে দিনের পর দিন?
দেখো যে বিষয়টা হচ্ছে যে এইরকমভাবে এইরকমই হয়, এরকম শুনতে পাওয়া যায়। এবং তোমাকে বলি, আমরা কোনো বড় কথা বলছি না, সেখানে কোনো মোবাইল ঢোকে না, সেখানে কোনো ভিডিও হয় না, যে কারণে সেখানকার যারা স্টাফ রয়েছে তারা বুঝতে পারে না। আমি যখন সকালবেলা যাই সেখানে গিয়ে আমি কিন্তু প্রশ্ন করি যে এই ইঞ্জেকশনটা মরে যাওয়ার পরে আবার কেন বলছে, তখন হতচকিত হয়ে একটা নার্স তিনি আমাকে বলেন, বিরাজ, তোমাকে একটু বিরত করছি। এই মুহূর্তে তৃণমূল নেতা সুদীপ রাহা আমার সঙ্গে রয়েছেন। সুদীপ, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে কেন্দ্রীয় আসানসোলে কেন্দ্রীয় একটা হাসপাতালে, এবং সেখানে যে অভিযোগগুলো উঠছে যে জোর করে ভুল বুঝিয়ে একাধিক ওষুধ কিনে আনা হচ্ছে, সেগুলো রোগীর কাছ অবধি পৌঁছয় না। সব থেকে বড় অভিযোগ, স্টিং অপারেশনে যা ধরা পড়েছে তা হচ্ছে মৃত্যুর পরও ইনজেকশন লিখে দেওয়া হচ্ছে, সেগুলো কিনে আনতে বাধ্য করা হচ্ছে। দেখুন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মানুষের স্বাস্থ্য নিয়ে বারবারই ছিনিমিনি খেলছে, সব রাজ্যেই করছে। কেন্দ্রীয় হাসপাতালে আজকের যে ছবি সেটা প্রমাণ করে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কতটা দুর্নীতিগ্রস্ত। মৃত মানুষ যে মারা গেছে তার জন্য ইঞ্জেকশন চেয়ে পাঠিয়ে কেনানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে কিভাবে একটা গোটা নেক্সাস এর সঙ্গে জড়িয়ে রয়েছে, কারা এর অভ্যন্তরে থেকে, কোন বিজেপির নেতারা এর অভ্যন্তরে রয়েছে, অন্য রাজ্যের কোন নেতারাও রয়েছে। আমি আপনাকে বলছি, বিহার ঝাড়খণ্ড লাগোয়া এই হাসপাতাল, এর সঙ্গে অন্যান্য রাজ্যের বিজেপি নেতা এবং আমাদের রাজ্যের বিজেপি নেতাদের যোগসাজশে সম্পূর্ণ এই দুর্নীতিটা চলছে। এটা তো বাংলার পরিচালিত, বাংলার সরকার পরিচালিত হাসপাতাল নয় যে যে এখানে ফ্রি ফেয়ার প্রাইস মেডিসিন সব থাকবে বা বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। আমাদের এসএসকেএম থেকে এনআরএস, পিজি সব জায়গাতে এভাবে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চিকিৎসা পাচ্ছে। কোথাও কোনো এই জাতীয় অভিযোগ আপনি পাবেন না। কেন্দ্রীয় এই হাসপাতালের ভেতরে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত যে কেন মানুষের নিরাপত্তা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে। একদম সুদীপ, ধন্যবাদ জানাই, কারণ এখানেই প্রশ্ন যে মানুষের নিরাপত্তা, মানুষের জীবন নিয়ে যেখানে প্রশ্ন। সুদীপকে ধন্যবাদ দিয়ে আমি তৃণাঞ্জনের কাছে একটাই প্রশ্ন করার চেষ্টা করবো। তৃণাঞ্জন, এই গোটা বিষয়ে কোন দুর্নীতির গন্ধ লুকিয়ে রয়েছে, কোন দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি? দেখো, একদমই তোমাকে বলি, এই যে কালনা সেন্ট্রাল হাসপাতাল, এখানে ডাক্তার থেকে শুরু করে ঠিক দোকানদার, অর্থাৎ ওষুধের দোকান, আবার সেখান থেকে ঘুরে আসছে হাসপাতাল, আবার সেখান থেকে ওষুধ ফেরত যাচ্ছে সেই দোকানে, অর্থাৎ কমপ্লিটলি একটা নেক্সাস এখানে কাজ করছে। ভাবা যায় যে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, 4 দিন হয়ে গেল, তার সুগার মাপা হয়নি, কেন? সুগারের মেশিন নেই, এবং তার বাড়ির লোককে সুগারের মেশিন কিনে আনতে হচ্ছে। আনার পরেও যারা ট্রেনি নার্স রয়েছে তারা সেই মেশিনটা সেট করতে জানে না, তাহলে তারা চাকরি। চিরঞ্জন, এই অভিযোগ থেকে বেরিয়ে আসা বা এই দুর্নীতির ঘেরাটপ থেকে বেরিয়ে আসার সময়, সুযোগ, পরিস্থিতি কোনোটাই কোনো রোগীর পক্ষে সম্ভব কিনা আমাদের জানা নেই, কিন্তু অবশ্যই পরবর্তীতে নজর রাখো পরিস্থিতির দিকে। চিরঞ্জন, ধন্যবাদ জানাবো তোমাকে। স্টিং অপারেশনের মাধ্যমে আপনারা ছবিটা দেখলেন, সত্যি এক কথায় বলতে গেলে সত্যি উদ্বেগের বিষয়। আমরা চাইবো যে আগামীতে অন্তত নজরে আসুক গোটা বিষয়টা এবং হাল ফিরুক এই হাসপাতালে। জোরাওয়ার আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমি অতিথি এখান থেকে নিচ্ছি বিদায়। পরবর্তী সব খবর থাকছে, সঙ্গে থাকুন।